হ্যালো। হ্যাঁ, বলুন কেমন হ্যাঁ আছেন? স্যার, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো হ্যাঁ, আছি। হ্যাঁ। বিষয়টি হচ্ছে এই যে আমরা হঠাৎ দেখলাম নতুন সরকার গঠন হলো ৯ তারিখ। তারপরে এই রাতে দেখলাম হুম, ২০১৬ ফার্স্ট এসএলএসটির ওএমআর প্রকাশিত হলো ওয়েবসাইটে। হুম, তা হুম, এটা হওয়ার হুম। কারণ কি? আর এর সুবিধা অসুবিধা কি রয়েছে? যদি একটু বলেন। ওএমআর যেটা প্রকাশিত হলো 2016-র এসএসসি 9, 10, 11, 12 এর হয়েছে। হ্যাঁ, এবার এখানে একটা ব্যাপার আছে। 9, 10 এর তো আগেই হয়েছিল। হ্যাঁ, 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 কারণ জাস্টিস গঙ্গোপাধ্যায় সাহেবের ঘরে যখন মামলাগুলো হচ্ছিল তখন টাইম টু টাইম ওএমআর পাবলিকেশন হয়েছিল। তবে হ্যাঁ, একটা তফাৎ সেটা হচ্ছে তখন শুধুমাত্র যারা এমপ্যানেলড হয়েছিল তাদেরই হয়েছিল। হ্যাঁ। এখন এটা সবার সবার জন্যই হয়েছে এবং 11, 12 এরও হয়েছে। আচ্ছা, আচ্ছা। এবার এতে প্রথম কথা, ওএমআর পাবলিকেশনের যেটা নোটিফিকেশন দিয়েছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ওখানে 22/4/24-এর অর্ডারটাকে রেফার করেছে ওরা ওএমআর ওটা পাবলিকেশনের কি ডিভিশন কারণ বেঞ্চের হিসেবে। অর্ডার? ডিভিশন বেঞ্চের অর্ডার, জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি সাহেবের ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে রেফার করেছে। হ্যাঁ, 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 এবার এই রেফারেন্সে তার মানে ওখানে ওএমআর পাবলিকেশনের যেটা 3টে হার্ড ডিস্কে ওএমআর সিবিআই সিজ করেছিল হ্যাঁ, সেইখান থেকে পাবলিশ করার কথা অলরেডি বলা ছিল। এবার এরপরে কি হলো, এটা এখানে 2-3টে জিনিস তারপরে হয়েছিল। যখন হ্যাঁ, তারপরেও ওএমআর পাবলিকেশন হচ্ছিল না তখন হাইকোর্টে কন্টেম্প ফাইল হয় জাস্টিস দেবাংশু বসাক সাহেবের বেঞ্চেই। এবং হ্যাঁ, দেবাংশু বসাক সাহেবের বেঞ্চে এই পয়েন্টে আর্গু করা হয় যে এসএসসির তরফে যে বসাক সাহেবের অর্ডারটা সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে মার্জ হয়ে গেছে, মানে পয়েন্ট অফ মার্জার যাকে বলে। হ্যাঁ, সেই মার্জারের পয়েন্টে আর্গুমেন্ট করা হয়, সুতরাং বলা হয় যে যেহেতু আপনার অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে মার্জ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট আপনার অর্ডারের বেশিরভাগটা একই রেখে দিলেও দু হ্যাঁ, একটা সার্টেন মডিফিকেশন কিছু করেছে, হুম, সুতরাং আপনার অর্ডারের কন্টেম্প্ট যেটা আপনি বলছেন, যেটা আপনার ঘরে ফাইল হ্যাঁ, হয়েছে, মানে এটা ডিভিশন বেঞ্চকে বলা হয়েছিল যেটা আপনাদের ঘরে ফাইল হয়েছে কন্টেম্প্ট, সেইটা আপনারা আর শুনতে পারেন না। এইটা এখন এই সুপ্রিম কোর্টে শুনতে হবে রাইট, এই কন্টেম্পটা, যে সমস্তটাই, কারণ আপনার অর্ডারটা সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে উইথ সার্টেন মডিফিকেশন। রাইট। যদি কোনো মডিফিকেশন না থাকতো তাহলে আপনি শুনতে পারতেন। এইটাই আর্গু করা হয়েছিল এবং স্টেট এবং এসএসসির এই আর্গুমেন্টটা কিন্তু ডিভিশন বেঞ্চ মেনে নেয়, জাস্টিস হ্যাঁ, বসাক সাহেবের ডিভিশন বেঞ্চ। হুম, এবং সম্ভবত মে 2025-এ ওই অর্ডারটা আসে এবং বলে যে হ্যাঁ, যেহেতু আমাদের অর্ডারটা মার্জ করেছে সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে, সুতরাং কন্টেম্প্ট এখানে লাই করবে না। হুম, অর্থাৎ ওএমআর পাবলিকেশনের প্রথম ধাপটা এইভাবে বলতে পারেন সেই অর্থে পিছিয়ে যায়। হ্যাঁ, তারপরে কি হয়, ওই কন্টেম্প সুপ্রিম কোর্টে ফাইল হয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টে কন্টেম্পটে মেনলি ওই ওএমআর পাবলিকেশন ছাড়াও হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ওই যে টাকা ফেরতের ব্যাপার ইত্যাদি হ্যাঁ, হ্যাঁ, ইত্যাদি, এই সমস্ত ইস্যু হ্যাঁ, হ্যাঁ, যেগুলো এখনো চলছে। হুম, কিন্তু এর পাশাপাশি এসএসসির এই ওএমআর পাবলিকেশনের জন্য এখানে সিঙ্গেল বেঞ্চে কিছু রিট পিটিশন ফাইল হয়েছিল। হুম, হুম, এবং মাথায় রাখতে হবে, আমরা তো ওখানটাতে অ্যাপিয়ার করছিলাম এবং আমরা ইন সার্ভিসের জন্য আমরাও এই ব্যাপারটাতে এই পয়েন্টে আমাদের সাথে যারা হ্যাঁ, মামলাকারী তাদের কোনো বিরোধ ছিল না, মানে ওএমআর পাবলিশ করলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাইছিলাম যে ওএমআর পাবলিশ হোক, কারণ রাইট, আমরা একটা ব্লেমিশ ইয়েতে অ্যাকিউজিশনে করছিলাম, যে সবাই আমাদেরকে আঙুল তুলছিল এই 16 প্যানেল মানে দুর্নীতিগ্রস্ত। দেখবেন হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, আইনজীবীরাও বলতেন যে 16 প্যানেল সবাই দুর্নীতিগ্রস্ত। সুতরাং ওএমআর পাবলিকেশনটাকে আমরাও সেই অর্থে কোর্টে কোনো সময়তে অবজেকশন দিইনি সিঙ্গেল বেঞ্চে। হ্যাঁ, মানে এখানে যখন সিঙ্গেল বেঞ্চে যে যে সমস্ত রিট পিটিশন গুলো ফাইল হয় আমরা চাইছিলাম, কিন্তু বাকি পয়েন্টে কিছু আমাদের আপত্তি থাকলেও ওএমআর পাবলিকেশন নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না। এবং কিন্তু জাস্টিস সিনহা এই ওএমআর পাবলিকেশনের অর্ডার দিয়েও ছিল। তারপরেও বিভিন্ন রকম টালবাহানাতে এসএসসি হ্যাঁ করবো এরকম হচ্ছিল। প্রথমে তো লিস্ট টেন্টেডদের যে লিস্টটা দিয়েছিল সেই লিস্ট নিয়ে কিছু আপত্তি ওঠে, কারণ ওখানে সমস্ত ডিটেলস পাওয়া যাচ্ছিল না। এই অর্থে আবার কোর্টকে যখন জানানো হয়, তারপর আবার জানুয়ারি 2026-এ নতুন করে নামধাম ডিটেলস দিয়ে আবার ওই লিস্টগুলো পাবলিশ হলো। সেটাতেও আমাদের কোনো সমস্যা নেই, আমরাও চাইছিলাম টেন্টেডদের লিস্ট বেরোক। তো তার হঠাৎ করে পরবর্তীকালেও এই 16 ওএমআর পাবলিকেশন নিয়েও আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমাদের কোনো এমনি অবজেকশন নেই, যে কারণে কোর্ট খুব মানে স্যাটিসফ্যাক্টরি ওয়েতে অর্ডার দিয়েছিল, কিন্তু তারপরেও পাবলিশ হচ্ছিল না। তো আলটিমেটলি পাবলিশ হলো, কিন্তু পাবলিকেশনের ক্ষেত্রে 22 অর্ডারটাকেই দেখাচ্ছে এসএসসি। হ্যাঁ, তো হ্যাঁ, ঠিক আছে, যে কোনো অর্ডারের মাধ্যমে হোক পাবলিশ হয়েছে ভালো কথা। এটা এবার আম, এখানে ওই প্রসেসে কিছু তো অবশ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ত্রুটি বিচ্যুতি ছিল। যেমন আহ, এখন আমি একজনের ফোন, আমার এক পরিচিত বন্ধুর ফোন পেলাম যে কিনা ওয়েটিং লিস্টে ছিল, এবং তার বক্তব্য হচ্ছে যে তার স্কোর যেটা, হ্যাঁ, তার ওএমআর অনুযায়ী স্কোর হচ্ছে 51, কিন্তু তাকে 50 দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এবার সে যদি 51 পেতো তাহলে প্যানেলে চলে আসতো সেই ইয়েতেই। তো হ্যাঁ, এরকম হয়তো আরো অনেকের ক্ষেত্রে হয়ে থাকতে পারে। এবার সেটা এইগুলো যদি গতকাল তখনই প্রকাশিত হওয়ার পরেই বোঝা যাচ্ছে।
হ্যাঁ, এক্স্যাক্টলি, গতকাল প্রকাশিত। কারণ আগের দফায় যে সমস্ত প্রকাশনাগুলো যেগুলো হয়েছিল প্রকাশিত, সেগুলো শুধুমাত্র এমপ্যানেলদের জন্য হয়েছিল, 9-10 কোর্টের হ্যাঁ অর্ডারের হ্যাঁ। ভিত্তিতে খাপছাড়া ভাবে, আচ্ছা এরকম এককভাবে নয়। আচ্ছা আচ্ছা। সুতরাং এখন যেহেতু এটা যদি প্রথমেই এসএসসি করতো হ্যাঁ, তাহলে কোনো সমস্যা ছিল না। এখন যেমন বিভিন্ন রিক্রুটমেন্টে একটা স্ট্যান্ড নেওয়া হয় যেটা খুবই সাধুবাদযোগ্য, হুম সেটা হুম। হচ্ছে এই যেমন প্রাইমারিতে ওএমআর এর কপি দিয়ে দেওয়া হচ্ছে, রাইট রাইট রাইট। প্লাস ওএমআর এর কপি দিয়ে দেওয়ার পাশাপাশি ওএমআর কিন্তু ওয়েবসাইট আপলোডও করে দিচ্ছে। ঠিক ঠিক। একটা ট্রান্সপারেন্সি জায়গা থাকছে, এটা স্বাগত জানাতেই হবে এটা। অবশ্যই। এবার এর সঙ্গে গভর্নমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি বলতে পারবো না, এই জন্যই বলছি হ্যাঁ যে এটা অর্ডার অলরেডি আগে থেকেই ছিল, তবে হ্যাঁ। টালবাহানা চলছিল সেটা দেখে বোঝা যাচ্ছিল। এবার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়েছে, এটা গভর্নমেন্টই করিয়েছে নাকি এসএসসি স্বতঃস্ফূর্তভাবে করেছে কোনো কিন্তু একটা আহ, বিতর্কিত প্রশ্ন আপনাকে আমি করছি, হ্যাঁ হ্যাঁ, তাই এতদিন হয়নি কেন, হঠাৎ করে এখন কেউ কি বেঁধে রেখেছিল? আপনার কি মনে হয়? ঠিকই কথা, মানে কেউ মনে তো বেঁধে হয়তো বেঁধেই কেউ রেখেছিল। বেঁধে রেখেছিল কিনা সে তো বলতে পারবো না, এটা তো অফিসিয়ালসরাই বলতে হ্যাঁ পারবে যে কেন অফিসিয়াল, তারা এতদিন কিন্তু করেনি। কিন্তু মানে সেটাই তো মানে পাবলিক মনে করবে যে কেউ বেঁধে রেখেছিল হয়তো এটা। দেখুন, এই যে দুর্নীতি হয়েছিল যার ফলে পুরো প্রসেসটা বাদ গেল, এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতেই হবে। আগের অবশ্যই রাজ্য সরকারকে অবশ্যই নিতেই হবে, মানে তাদের আমলে তাদের নেতা মন্ত্রীর মানে সক্রিয় অংশগ্রহণে দুর্নীতি হয়েছিল, অবশ্যই অবশ্যই এবং সেই দুর্নীতির ফলে বহু মানুষের জীবন তছনছ হয়ে গেছে। অবশ্যই। চাকরি যারা করতো তারাও, যারা ওয়েটিং লিস্টে ছিল তারাও, যারা নট কল ফর ভেরিফিকেশন ছিল তারাও, যারা প্রসেসে পার্টিসিপেট করেছিল তারাও, মানে কোনো অংশের কেউ কাউকে, কোনো শ্রেণীর কাউকে ছাড়েনি এরা। এই 4টে শ্রেণীর সবাইকেই তছনছ করে দিয়েছে। এটা কি কিউরিটি অনেকের বয়স পিটিশনে, শেষ হয়ে গেছে কোনো এসএসসি ছাড়াই। এটা কি কিউরিটি পিটিশনে কাজে লাগতে পারে? কিউরিটি পিটিশনে এটা কাজে লাগানোর চেষ্টা অবশ্যই করা হবে। দেখুন, আমি আমি আর একটা জিনিস আপনাকে, আপনার প্রশ্ন না থাকা সত্ত্বেও বলে দিই, হুম। আমরা বরাবর চেয়েছিলাম যে দুটো সেপারেট প্রসেস হোক। হ্যাঁ ফ্রেশার্স যারা, তাদের অবশ্যই একটা এসএসসি, মানে তাদেরও তো একটা কম্পিটিটিভ এক্সামিনেশনের অবশ্যই। দরকার আছে, অবশ্যই। এবং বছর বছর এসএসসি হবে। নতুন সরকারের যে ঘোষণা, এটা খুব দুর্দান্ত একটা ঘোষণা। এটা যদি কার্যক্ষেত্রে হয় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না, কারণ আমাদের না প্রাইমারি টেট বছর বছর ঠিকঠাক ভাবে হয়, না এসএসসি হয়। এবং আমি আপনাকে এটাও মনে করিয়ে দিই যে জাস্টিস সৌগত ভট্টাচার্য সাহেবের একটা নির্দেশ অলরেডি এক্সিস্ট করছে, যেখানে বলা হয়েছে আপার প্রাইমারি আপার টেট প্রাইমারি। নেওয়ার কথা, কারণ আপার প্রাইমারি টেট নেওয়া, এবং সেই টাইমটাও শেষ হয়ে গেছে। সম্ভবত জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে, 2026-এর মধ্যে মার্চের টেট মধ্যে নেওয়ার ওরা কথা বলেছিল, ছিল, মার্চ। নেয়নি। হ্যাঁ, এবার তাহলে ভাবুন আপনি, কোর্টকে ইন্টারফেয়ার করতে হচ্ছে এনসিটি গাইডলাইন গুলোকে যাতে সরকার কার্যকর করে সেটার জন্য, যেটা কিনা দুর্ভাগ্যজনক, মানে সেটা করতে হয়েছিল আগে। আশা করছি নতুন সরকারের আমলে সেটা হবে না। অবশ্যই অবশ্যই। এবার আমরা আমি সবাই যেটা আশা বলার করছি। উদ্দেশ্য আমার, আমরা চেয়েছিলাম বরাবরই যে 16-র প্রসেসটা যেটা গন্ডগোল হয়েছে, যেটা ভিশিয়েট করে গেছে পুরোটা, সেই 16-র প্রসেসটা সেপারেট হোক, সেই ভ্যাকেন্সিগুলোকে রিজার্ভ রেখে। এটা নিয়ে হাইকোর্টে একাধিক মামলা হয়েছিল, কিন্তু না হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্ট সেটা কর্ণপাত করেছে, কেউ কর্ণপাত করেনি। সবাই এড়িয়ে গেছে। পরবর্তীকালে দুর্ভাগ্যজনক এটাই যে সুপ্রিম কোর্টের বিচারপতি ওপেন 26/11/2025 নিজেই তখন বলছেন এসএসসির আইনজীবীকে যে আপনাদের এই সবগুলোকে মিশিয়ে দিতে কে বলেছিল, ফ্রেশার আর ইন সার্ভিসদেরকে কে মিশাতে বলেছিল, আপনি আলাদা প্রসেস করতে পারতেন। মানে এটা ওপেন কোর্টে বলেছে এবং আমাদের সবার সকলের উপস্থিতিতে বলেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অর্ডারে সুপ্রিম কোর্টের তার কোনো রিফ্লেকশন নেই, খালি মুখের কথাই বলে ছেড়েছে সুপ্রিম কোর্ট, ওপর যাকে বলে। এবার এইটাই হচ্ছে যত সমস্যার কেন্দ্রবিন্দু, কারণ সুপ্রিম কোর্টের যখন প্রচন্ড জরুরি ছিল যে আরেকটু মাথাটা খাটিয়ে ভাবনা চিন্তা করে অর্ডারে তার রিফ্লেকশন নিয়ে আসা, যাতে প্রসেসগুলো, বাকি প্রসেস, একটা প্রসেস তো পুরো উড়ে গেল, তাহলে পরের যেটা নতুন করে হবে সেটা যাতে স্মুথলি হতে পারে, সেই জিনিসটা যখন সুপ্রিম কোর্টের তরফে ইমপ্লিমেন্ট করার জন্য অর্ডারে নিখুঁতভাবে লিখে দেওয়া উচিত ছিল, হুম। সুপ্রিম কোর্ট সেটা করেনি, যার ফলে একাধিক কোয়েশ্চেন আর কাউন্টার কোয়েশ্চেনের জন্ম হয়েছে, যার ফলে এই সেকেন্ড এসএলএসটিতেও একাধিক মামলা, মানে সেকেন্ড এসএলএসটিতে অলরেডি 2500 3,500 মামলা ফাইল হয়েছে বিভিন্ন প্রসেস, বিভিন্ন সমস্যা নিয়ে। তো এইগুলোকে তো এড়ানো যেত, এগুলো তো এড়ানো যেত। এখন যা হচ্ছে খালি কোর্টেরই হচ্ছে, খালি উকিলদের হচ্ছে, খালি কোর্টের হচ্ছে, মানে ঝামেলার পর ঝামেলা। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী গুলোকে তো, যারা অ্যাসপিরেন্টস, তাদেরকে তো ভুগতে হচ্ছে। তো এটাকে তো এড়ানো যেত, ঠিক ঠিক। সেটাই হচ্ছে ব্যাপার। আমরা চেয়েছিলাম যে আলাদা আলাদা প্রসেস হোক। এবার নতুন সরকার যদি আলাদা আলাদা প্রসেস করে, অবশ্যই ফ্রেশার্সদের জন্য আলাদা প্রসেস, একখানা ভালো সংখ্যক ভ্যাকেন্সি রেখে হওয়া উচিত, কারণ অবশ্যই। ফ্রেশারদের সঙ্গে ইন সার্ভিসে কোনো নেই, কিন্তু সরকারের স্ট্র্যাটেজি এবং সরকারের সিদ্ধান্তের ফলে এবং এসএসসির সিদ্ধান্তের ফলে এই বিরোধটা বেঁধে গেছে। রাইট রাইট রাইট। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। ভালো থাকবেন। হুম, হুম।